সেই সেই টিমটা আমরা আমরা কিন্তু সেগুলো মানে প্রত্যেকটা কোয়েশ্চেন ওয়াইজ একসাথে বসে সেগুলোর প্রপার স্ট্র্যাটেজি আমরা নিয়ে কাজ করেছি, এবং এগুলো আমরা অ্যাপ্লাই করেছি এক্সামে। অ্যান্ড এট দি এন্ড অফ দ্য ডে আমরা আহ, এটা সক্ষম হয়েছি যে হ্যাঁ, স্ট্র্যাটেজি গুলো প্রপারলি কাজ করছে কিনা, এবং যেই স্ট্র্যাটেজি গুলো কাজ করছে সেগুলো শুধু আমরা জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দেই আমাদের ক্লাসে। ওকে, এবং যেগুলো আহ, আপনি একেবারে আসলেই ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আপনার ডিজায়ার্ড স্কোর পেতে পারেন। ওকে, সো পিটি আসলে কেন আমাদের দেওয়া উচিত, বা ওয়াই পিটি? আপনারা কে কেন পিটি কে চুজ করছেন? ওয়াই নট সাম আদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট? আপনি কি কাইন্ডলি একটু বলবেন পিটি কে কেন আমরা প্রেফারেন্স দিচ্ছি? আমাকে কি শোনা যাচ্ছে? অ্যাকচুয়ালি স্যার আমি মনে করছি যে আইএলটিএস থেকে বিটিতে স্কোর করাটা খুব ইজি, সেজন্য। ওকে, আইএলস এর চাইতে পিটি ইজি? ভেরি স্যার অলরেডি একবার আইএলটিএস এক্সাম দিয়েছিলাম, বাট মন মতো স্কোর আসেনি। এখন শর্ট টাইমের মধ্যে চাচ্ছি আর কি প্রিপারেশন নিয়ে এক্সামটা দিতে। ওকে, সো পিটি ইজ ইজি, এবং আপনি আরেকজন বলতেছেন অলরেডি একবার দিয়ে ফেলছেন, বাট এক্সপেক্টেড স্কোর আসে নাই, এবং আপনার আরো একটা কন্ডিশন হচ্ছে শর্ট টাইমের মধ্যে কি আপনি দ্রুত দিয়ে একটা রেজাল্ট নিয়ে হয়তো আপনি যে কোনো প্রোগ্রামে হোক প্রসেস করতে চাচ্ছেন, তাই তো? অলরাইট, ইয়েস স্যার। ওকে, এনিথিং এলস, এনি আদার রিজনস টু চুজ পিটি? ওকে, পিটি ইজি অর হার্ড, এই ডিসকাশনে আমরা একটু পরে আসব, এবং আমাদের সেশনটা আপনারা সেশনের শেষ পর্যন্ত থাকলে আপনারা বুঝতে পারবেন যে কেন আসলে পিটিটা ইজি বা কেন ডিফিকাল্ট, পিটি আসলে কি ইজি কিনা। ওকে, তো এই জন্য আমাদেরকে একটু বুঝতে হবে প্রত্যেকটা বিষয়, এবং আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এই সেশনটা, তাহলে আপনারা হোপফুলি একটা আইডিয়া পাবেন যে আসলে পিটি কতটুকু ইজি এবং কিভাবে এটাকে ইজি করে নেওয়া সম্ভব। রাইট? ওকে, অলরাইট, বেসিকলি পিটির পিটির ক্ষেত্রে এটা আসলে কি ইজি অর ডিফিকাল্ট, চলেন আমরা এটার আহ ব্যাপারে কিছু তথ্য দেখে নিই। অলরাইট, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, পিটি, ইউ ক্যান চুজ পিটি। পিটির ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাকসেপ্টেন্স রেট, এটা ডে বাই ডে গ্রো করতেছে। ওকে, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে 100% ইউনিভার্সিটি আপনার পিটি স্কোর অ্যাকসেপ্ট করতেছে। রাইট? এবং আপনি বিভিন্ন কানাডা সহ আরো বিভিন্ন কান্ট্রিতে যারা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান, নতুন একটা ভার্সন রিসেন্টলি লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে পিটি কোর। ওকে, সো দেখতে পাচ্ছি আমরা পিটির একটা ওয়াইডার অ্যাকসেপ্টেন্স রেট রয়েছে, এবং এটা যেহেতু পুরোটা কম্পিউটার বেসড টেস্ট, তো আপনার এখানে হাতের লেখা খারাপ বা অন্য আদার ছোটখাটো যে ইস্যুগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে দেখা যায়, সেটার কোনো হ্যাসেল এখানে থাকছে না, এবং পুরোটা স্কোরিং করতেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, আহ এখানে কিছুটা প্লাস পয়েন্ট যে আপনি যদি একবার ধরে ফেলতে পারেন যে এটার স্কোরিং প্যাটার্নটা কি, দেন এটা খুবই ইজি। সেই অনুযায়ী বা সেই স্কোরিং ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনি আপনার পারফরমেন্সটা সাজাইতে পারেন, আহ, আশা করা যায় আপনি আপনার ডিজায়ার্ড স্কোরটা পাবেন। বাট এটা একটা অ্যাডভান্টেজ, এবং আপনারা আরো একজন যেটা বললেন যে আমার দ্রুত একটা রেজাল্ট দরকার, সো পিয়ারসন থেকে ক্লেম করা হয় যে তারা 2 ওয়ার্কিং ডেজ এর মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 5 ডেজ পর্যন্ত লেগে যায়, বাট এটা একটা রেয়ার কেস। মোর দেন 85% ক্যান্ডিডেট তারা কিন্তু উইদিন 2 ওয়ার্কিং ডেজ, আই মিন 2 ডেজ, 48 আওয়ার্স এর মধ্যে রেজাল্ট পেয়ে যায়। বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে,
আমাদের অনেক স্টুডেন্ট আপনার বাংলাদেশে তো আপনার হচ্ছে কারেন্টলি ঢাকাতে ডেফোডিল এবং উত্তরা একটা সেন্টার আছে, রাইট? তো উত্তরা বা ডেফোডিলে আমার বহু স্টুডেন্টের এক্সাম দিয়ে এক্সাম হল থেকে বাসায় যেতে যেতে তারা অনেকে রেজাল্ট পেয়ে যায়। সো ধরে নেওয়া হয় যে উইদিন 2 ডেজ আপনার রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। বাট কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল দেখা যায়, লাইক আপ টু 5 ডেজ পর্যন্ত লেগে যেতে পারে। এটার পিছনে কিছু রিজন হচ্ছে পিয়ারসনের কিছু সিকিউরিটি ইস্যু থাকে, বা ওরা কোনো ক্ষেত্রে যদি কোনো আনফেয়ার মিনস তারা নোটিস করে বা অবজার্ভ করে সেক্ষেত্রে, বা আদার সিকিউরিটি ইস্যুজ এর ক্ষেত্রে আপনার ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে 2 ডেজ এর বেশিও লেগে যায়, বাট দ্যাটস আ রেয়ার কেস। ওকে। এবং আহ, একটা সময় ছিল আপনার আহ, 1 মাস বা 2 মাস আগেই বুকিং দিয়ে রাখতে হতো পিটির, বাট এখন আলহামদুলিল্লাহ এটা মানে অ্যাভেলেবিলিটি এমন হয়েছে যে আপনি যদি ডিসিশন নেন যে নেক্সট উইকে আপনি এক্সাম দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু এটার টেস্ট ডেট অ্যাভেলেবল পাওয়া এখন ভেরি ইজি। ওকে। এবং আপনি বিভিন্ন দেশে বিভিন্ন টাইপের ভিসা লাইক মাইগ্রেশন আর স্টুডেন্ট ভিসা, যে কোনো পারপাজে ইউ ক্যান ইউজ ইট, রাইট? ওকে। অ্যান্ড আপনার এই সার্টিফিকেটটা আনলিমিটেড ইউনিভার্সিটি অর যে কোনো পারপাজে ইউজ করতে পারবেন। ওকে। সো ফার কোনো কোয়েশ্চেন? অলরাইট। স্যার, এক্সাম দিয়েছেন, পিটি এক্সাম দিয়েছেন এর আগে এমন কেউ আছেন এখানে? আপনারা পিটি এক্সাম অলরেডি দিয়ে ফেলেছেন, বা ওকে, আমি দেখতে পাচ্ছি আইএলটিএস এর থেকে ঝামেলা কম। ওকে। এটা পার্শিয়ালি ট্রু। লাস্ট 8 মেতে একজন দিয়েছেন দেখতে পাচ্ছি। ওকে। অলরাইট। ওকে, যারা অলরেডি দিয়ে ফেলেছেন তারা তো ডেফিনেটলি ইউ গট দি আইডিয়া যে এক্সাম হলে ঢোকা থেকে শুরু করে এক্সাম এর রুমে কি ধরনের এনভায়রনমেন্ট থাকে, রাইট? ওকে। আমি ছোট্ট করে আপনাদেরকে একটা আইডিয়া দিব যে এটার এক্সামটা আইএলটিএস বা অন্যান্য টেস্টের তুলনায় কতটা ডিফারেন্ট। ওকে। অলরাইট। ইয়েস, মাহমুদা, আপনি কিছু বলতে চাচ্ছেন? মাহমুদা সন্ধ্যা। স্যার পিটির যে সার্টিফিকেটটা দেওয়া হয় তার কি কোনো মেয়াদ থাকে নির্দিষ্ট? ডেফিনেটলি স্যার পিটি এর কত বছর? সার্টিফিকেটের মেয়াদ থাকে হচ্ছে 2 ইয়ার্স। থ্যাংক ইউ স্যার। নট অনলি পিটি, আপনার টোফেল, পিটি এবং আইএলটিএস প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টেরই ভ্যালিডিটি হচ্ছে 2 ইয়ার্স। ওকে। তো পিটি টেস্ট ডেটে যেটা হয়, আপনি যখন এক্সাম হলে যাবেন, অল ইউ নিড ইজ জাস্ট ইউর পাসপোর্ট। ওকে। আপনি জাস্ট আপনার পাসপোর্টটা নিয়ে চলে যাবেন, ওইখানে গিয়ে আপনার একটা ডিজিটাল সিগনেচার নিবে, প্লাস আপনার পামটা ওরা স্ক্যান করবে, এবং একটা এগ্রিমেন্ট, নন ডিসক্লোজার এগ্রিমেন্টে আপনাকে একটা সাইন করতে হয়। এবং টেস্ট রুমে কোনো ধরনের কথাবার্তা বলা অ্যালাউড না, এবং আপনাদের পুরো এক্সাম হলের ইনভিজিলেশনটা হয় ভার্চুয়ালি। আপনাদেরকে যে কোনো একজন ইনভিজিলেটর এসে কম্পিউটারে বসায় দিবে, এবং এক্সামটা স্টার্ট হয়ে গেলে তারা রুম থেকে চলে যাবে। এক্সাম রুম থেকে শুধু আপনারা ক্যান্ডিডেটরা থাকবেন, এবং প্রত্যেকটা ডেস্কটপের সামনে ওপরের দিকে ক্যামেরা থাকবে, সিসি ক্যামেরা। এবং সেই ক্যামেরার দিকে এক্সাম চলাকালীন যে কোনো ধরনের ইস্যু, যে কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে, আমরা প্রায় শুনে থাকি যে কোনো ধরনের ইস্যু হলে ঘাবড়ানো যাবে না। জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে আপনারা আপনার হাত, মানে রেজ ইউর হ্যান্ড, দেন একজন ইনভিজিলেটর আপনাকে এসে সাপোর্ট দিবে ইমিডিয়েটলি। বাট যেটা করতে হবে, এক্সাম চলাকালীন যে কোনো ইস্যু হলে না ঘাবড়িয়ে আপনারা যেটা করবেন, হাত তুলবেন, এবং পাশাপাশি পরবর্তী কোশ্চেনে না গিয়ে জাস্ট ইনভিজিলেটর এসে প্রবলেমটা সলভ করা পর্যন্ত আপনি আপনার পরবর্তী কোশ্চেনে যাবেন না, রাইট? ওকে। এবং এক্সাম হলের সিটিং পজিশন গুলো অনেকটা এরকম থাকবে। যারা এক্সাম দিয়েছেন অলরেডি গট দি আইডিয়া। অলরাইট।
সো পিটির ক্ষেত্রে আহ, আমার কত স্কোর প্রয়োজন আসলে? ওকে, তো এটা ডিপেন্ড করবে আসলে আপনারা কে কোন প্রোগ্রামে কোন কান্ট্রিতে যেতে চাচ্ছেন। বাট ইউজুয়ালি পিয়ারসন থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আপনারা যদি যে কোনো আপনার ফাউন্ডেশন কোর্সে যেতে চান, ইউ মাস্ট হ্যাভ দি স্কোর ইন বিটুইন 36 to 50। এবং যারা আন্ডার গ্রেড প্রোগ্রামে যেতে চান তাদেরকে মিনিমাম 51 to 60 এর মধ্যে আপনার স্কোরটা থাকলে মোটামুটি সেফ ধরা যায়। এবং যারা পোস্ট গ্রাজুয়েট করতে যাচ্ছেন তাদের স্কোরটা অ্যারাউন্ড 57 to 67 থাকলে মোটামুটি ইউ ক্যান মুভ, ওকে, অর ইউ ক্যান প্রসিড, রাইট? ওকে, সো নাও মিলিয়ন ডলার্স কোয়েশ্চেন, পিটি কি ইজি অর হার্ড? ওকে, আমাকে অলরেডি কয়েকজন বলে দিয়েছেন যে পিটি আসলে ইজি, আর একজন বললেন যে ঝামেলা কম। এটা আমি আসলে খুব একটা শুনি না যে পিটিতে ঝামেলা কম। ঝামেলা তো বরঞ্চ বেশি হওয়ার কথা, এতগুলো কোশ্চেন। হ্যাঁ, প্রায় 20 ধরনের, মোটামুটি ইন টোটাল 20 ধরনের কোশ্চেন আপনাকে ফেস করতে হবে। তো ঝামেলা কম কেন মনে হলো ভাই? আমার কাছে তো মনে হয় ঝামেলা আরো বেশি হওয়ার কথা। ওকে, চলে, পিটি আসলে কি ইজি অর হার্ড এটা একটু খুঁজে বের করার চেষ্টা করি, এবং আসলে কি ঝামেলা কম না বেশি। ওকে, সো পিটি এবং আইএলস, যেহেতু প্রসঙ্গ আসতেছে আইএলস এর সাথে, যে আইএলস এর তুলনায় ঝামেলা কম এবং ইজি, চলেন আমরা এই স্কোর কম্প্যারিজনটা একটু অ্যানালাইসিস করলে আমরা এর ব্যাপারে একটা আইডিয়া পাবো। আচ্ছা, এর আগে আইএলস দিয়েছেন এমন কেউ আছেন? ইয়েস স্যার। আচ্ছা, আপনি কতদিন আগে আইএলস দিয়েছেন? তো জানুয়ারি 27। এই এই 2024-এর হ্যাঁ জানুয়ারিতে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, আপনি কি আপনার ডিজায়ার্ড স্কোরটা পেয়েছেন? না স্যার, এই জন্যই আবার পিটিএ করতে যাচ্ছি আর কি। আচ্ছা, আচ্ছা, আপনার আইএলস এ স্কোর কত এসেছিল এটা কি বলা যায়? 5.5। 5.5, দ্যাট মিনস দিস ওয়ান, রাইট? ওকে, আপনি এই 5.5 পাওয়ার জন্য কতদিন খাটাখাটনি করেছিলেন অ্যাপ্রক্সিমেটলি? 2023-এর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। ওকে, সো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মোটামুটি 5 থেকে 6 মাস আপনি খাটাখাটি করছেন, রাইট? রাইট। ইয়েস স্যার। তো 5 থেকে খাটাখাটনি করার পরেও আপনি ইউ এন্ডেড আপ গেটিং 5.5, রাইট? দ্যাট মিনস পিটির সাথে যদি আমি ইকুইভ্যালেন্ট করি, যেটার স্কোর দাঁড়াবে 36 to 45, রাইট, এই রেঞ্জের মধ্যে। বাট মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এই 5 মাস প্রপারলি পিটির জন্য খাটতেন বা খাটা যায়, আমি বলবো 5 মাসও প্রয়োজন নাই, আপনি যদি 2 মান্থস আপনার জন্য রাখেন এবং একটু প্রপারলি প্রপার গাইডেন্স অনুযায়ী এবং প্রপার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে খাটতে পারেন, তাহলে চান্সেস আর ভেরি হাই ইউ ক্যান হিট দিস অর দিস ওয়ান। ওকে, সো যদি আপনি এটা হিট করতে পারেন তাহলে which is equivalent to 6 in IELTS, or this one which is equivalent to 6.5. Am I clear? পিটি কেন ইজি বা কিভাবে ইজি, এটার ছোট্ট একটা অ্যান্সার হচ্ছে এটা। অলরাইট, ওকে, এবার আসেন আরো একটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখি যে আসলে কেন এটা ইজি। পিটিতে বেশ কিছু কোয়েশ্চেন টাইপস আসে যেগুলো কিনা আপনার অ্যাটেম্প্ট করার মাধ্যমে আম, একটা কোয়েশ্চেন দিয়ে আপনি অনেকগুলো সেকশনে, বা আই মিন মাল্টিপল সেকশনে আপনার স্কোরটাকে কন্ট্রিবিউট করতে পারবেন, রাইট? সো সেটা কিভাবে আসলে, চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, ধরেন আহ কোন একটা ক্যান্ডিডেট যদি, আমি ধরে নিলাম আইএলস এর ক্ষেত্রে যেটা হয় সাধারণত, আইএলস এ কয়টা মডিউলে এক্সাম থাকে? যিনি আইএলস দিয়েছেন একটু কাইন্ডলি বলবেন। 4টা স্যার। ওকে, লিসনিং, রাইট? লিসেনিং, রাইটিং, রিডিং, স্পিকিং। ওকে,
ধরেন কোন একটা ক্যান্ডিডেট লিসনিং এ পেলো 7.5, রাইট? রিডিং, ওকে, 6.5, রাইট? রাইটিং 5.5, and speaking 7. আনফরচুনেটলি তার রাইটিং এক্সামটা খারাপ হয়ে গিয়েছে। তাহলে কি এটা কোনোভাবে পসিবল যে আমি লিসনিং থেকে 0.5 একটু রাইটিং এ কন্ট্রিবিউট করি, বা এই যে রিডিং থেকে 0.5 একটু রাইটিং এ কন্ট্রিবিউট করি, সো দ্যাট সবগুলো স্কোর মোটামুটি একটা অ্যাভারেজ 6 or 6.5 স্ট্যান্ডার্ডে এসে যাবে? ইজ ইট পসিবল? নো পসিবল না। স্যার, নো। প্রত্যেকটা ওখানে ইন্ডিভিজুয়াল স্কোরিং হয়, ওকে। বাট পিটির ক্ষেত্রে যেটা হয়, পিটিতে অনেকগুলো কোশ্চেন আপনার ইন্টিগ্রেটেড স্কিলস টেস্ট করা হয়। ইন্টিগ্রেটেড স্কিলটা কি, আপনি একটা কোশ্চেন অ্যাটেম্প করার মধ্য দিয়ে আপনার স্কোর যাবে রিডিং এ, পাশাপাশি স্পিকিং এ। ওর কিছু কিছু কোশ্চেন থাকে রিডিং এও যাবে, রাইটিং এ যাবে। এভাবে করে এই 5টা পসিবল ওয়েতে আপনাকে মাল্টিপল সেকশনে তারা স্কোর দিবে। একটা কোশ্চেন অ্যাটেম্প করবেন। ফর এক্সাম্পল, পিটিতে ফার্স্ট কোশ্চেন টাইপটার নাম কি, কি বলতে পারবেন? পিটি এক্সামটা স্টার্ট হয় কোন কোশ্চেন টাইপ দিয়ে? এনি আইডিয়া? Read aloud. ইয়েস, সো রিড অ্যালাউড, রাইট? সো রিড অ্যালাউড কোশ্চেন টাইপটার মধ্যে দিয়ে আমার রিডিং এও স্কোর যাবে, পাশাপাশি স্পিকিং এও স্কোর যাবে, রাইট? সো এইভাবে করে আপনি অনেকগুলো কোশ্চেন টাইপ একটা অ্যাটেম্প্ট করার মধ্য দিয়ে আপনার মাল্টিপল মডিউলে বা মাল্টিপল স্কিলসে আপনার স্কোর কন্ট্রিবিউট হবে, ওকে। সো যেটাকে পিটিইতে বলা হচ্ছে আসলে ইন্টিগ্রেটেড স্কিলস। লিসনিং এ পাশাপাশি স্পিকিং এ স্কোর কন্ট্রিবিউট করতে পারে। আবার কিছু কিছু কোশ্চেন আছে আপনার লিসনিং পাশাপাশি রাইটিং, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট লিসনিং এবং রিডিং, ওকে। সো ফার কোনো কোয়েশ্চেন? প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন ইফ ইউ হ্যাভ, রাইট? ওকে, সো পিটি এক্সামটা স্টার্ট হয় মূলত পার্সোনাল ইন্ট্রোডাকশন, অর্থাৎ আহ, নিজের ব্যাপারে কিছু কথা বলে, যেটা কিনা কমপ্লিটলি আনস্কোর্ড। বাট আমার পরামর্শ থাকবে, যখন আপনারা এই পার্সোনাল ইন্ট্রোডাকশনটার জন্য প্রিপারেশন নেবেন বা অ্যাটেম্প্ট করবেন, টেক ইট সিরিয়াসলি। যদিও এটাতে কোনো স্কোর নাই, বাট ইট উইল হেল্প ইউ টু মেনটেন a good fluency, as well as help you to be confident enough to move further. ওকে, আপনারা যেভাবে পার্সোনাল ইন্ট্রোডাকশনটা সাজান, আহ, খুব সুন্দরভাবে মাম্বলিং ফ্রি এবং ফ্লুয়েন্সি ঠিক আপনারা এই কোশ্চেন টাইপটা অ্যাটেম্প করবেন, ওকে। সো স্কোরড যে কোশ্চেন টাইপ গুলো, সেগুলো শুরুটাই হচ্ছে আসলে রিড অ্যালাউড দিয়ে, রাইট? তো রিড অ্যালাউডে মূলত আমাদের কোশ্চেন থাকে 6টা থেকে 7টা, যেটা কিনা পার্ট 1, অর্থাৎ স্পিকিং এবং রাইটিং সেকশনের প্রথম কোশ্চেন। খেয়াল করে দেখেন, আনলাইক আইএলস, এখানে কিন্তু কোনো ফিক্সড কোনো টাইম দেওয়া নাই, ওকে। দেখেন একটা টাইম রেঞ্জ দেওয়া আছে, 54 to 67 মিনিটস, রাইট? তো স্বাভাবিকভাবে আপনার যদি কম কোশ্চেন আসে, আপনাকে কম সময় দেওয়া হবে, এবং যদি বেশি কোশ্চেন আসে, সেক্ষেত্রে আপনাকে বেশি সময় দেওয়া হবে, রাইট? বাট এই কম বলতে কত কম বা বেশি বলতে কত বেশি, সেটার একটা রেঞ্জ আছে। লাইক রিড অ্যালাউড 6টার নিচে না, অথবা ম্যাক্সিমাম 7টার বেশি না, ওকে। এরপর রিড অ্যালাউডটা মূলত হচ্ছে আপনার সামনে একটা টেক্সট দেওয়া হবে 40 to 60 ওয়ার্ডস এর। সেই টেক্সটটা আপনারা জাস্ট রিডিং করবেন, এবং সেখানে মার্কিংটা মূলত দেখা হয় হচ্ছে ওরাল ফ্লুয়েন্সি, প্রনাউন্সিয়েশন এন্ড কন্টেন্ট, ওকে। তো আপনারা অনেকেই রিড অ্যালাউডে বলেন যে স্যার আমার স্কোর 50 to 60 এর মাঝে আটকিয়ে থাকতেছে। এখানে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যে যে পোর্টালে প্র্যাকটিস করছেন, সেই সবগুলো পোর্টাল কিন্তু বিষয়টা এমন না যে পিয়ারসনে কিন্তু স্কোরিংটা হবে এআই এর মাধ্যমে, হ্যাঁ। তো বিষয়টা এমন না যে ওইখানে পিয়ারসন যেই প্রক্রিয়ায় স্কোরিংটা করবে আপনাকে, ওই পোর্টাল গুলো ঠিক একই ভাবে স্কোরিংটা করবে। বাট হ্যাঁ, কাছাকাছি থাকে।
বাট আমার পরামর্শ থাকবে আপনারা প্রপার গাইডলাইন মেনে, লাইক আপনার ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড কন্টেন্ট, এগুলো ঠিকঠাক রেখে আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে হোপফুলি আপনারা মেইন এক্সামে গিয়ে বেশি পাবেন। আপনারা পোর্টালে যদি কখনো দেখেন যে বেশি কম দিচ্ছে, বা অনেক আমার কাছে এমনও বলে, স্যার আমি তো ভালো বলি নাই তাও আমাকে বেশি দিয়ে দিল, এমনও অনেক স্টুডেন্ট বলতে শুনেছি আমি। সো আমার পরামর্শ থাকবে আপনারা প্রপার গাইডলাইন মেনে, পিয়ারসনের স্কোর ক্রাইটেরিয়া মেনে প্র্যাকটিস করতে থাকবেন। পোর্টালে যদি বেশি কম আসে সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই। আবার যদি বেশি দিয়ে দেয়, আপনার মনে হচ্ছে না আমি এত তো ডিজার্ভ করি না, সেক্ষেত্রেও আপনারা বেশি খুশি হওয়া যাবে না। সো প্রপার প্র্যাকটিস অন আ রেগুলার বেসিস যদি আপনারা করতে পারেন, তাহলে হোপফুলি ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল। ওকে। তবে রিড অ্যালাউডের ক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি। সেটা হলো মূলত যখন আপনাদের সামনে যে টেক্সটটা দেওয়া হবে সেটা দেখে দেখে আপনাদেরকে রিডিং করাটাই তো মেইন পারপাস, তাই না? তো আপনারা কি কখনো ইংলিশ নিউজ দেখেছেন, লাইক বিবিসিতে বা সিএনএন এ বা আল জাজিরাতে? হ্যাঁ স্যার, শুনেছি। আচ্ছা, বিটিভিতে ইংলিশ নিউজ পড়া দেখেছেন? পিটি। ওকে। আচ্ছা, আমি ছোটবেলায় মনে করতাম কি যে ওই যে নিউজ যারা পড়ে না, তারা হয়তো ওই যে নিউজ মুখস্থ করে আসে। আমার মতো আপনারা কে কে মনে করতেন বলেন তো? আমি স্যার। আচ্ছা, আর কেউ? আই ওয়াজ সো কিউরিয়াস ইন মাই চাইল্ডহুড যে এতক্ষণ ধরে নিউজ, এতগুলো জিনিস তারা কিভাবে মুখস্থ করে। হ্যাঁ, অনেক কৌতূহল ছিল আমার ছোটবেলায়। ওকে, আসলে তারা কিন্তু এই যে আমাদের রিড অ্যালাউড এর মতোই তাদের সামনেও কিন্তু একটা টেক্সট থাকে, তারা সেটা খুব সুন্দরভাবে উপস্থাপন করে। ঠিক আছে। সো আপনারা আসলে আপনাদের পারফরমেন্সটা কেমন হওয়া উচিত, আমি অনেককে আমাদের এখানে যারা মক টেস্ট দিতে আছে, যারা আমাদের স্টুডেন্ট না, তাদেরকে অনেককেই দেখেছি আমি খুব মানে লাউডলি প্রত্যেকটা ওয়ার্ড পড়তে। হুম, আদৌ থেকে এই লাউডলি ওয়ার্ড পড়াটা কোনো সলিউশন না। অনেকে ভাবে যে আমি যদি জোরে জোরে পড়ি আমার স্কোরটা বোধহয় ভালো আসবে। আসলে ওইখানে রিড অ্যালাউড এর মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু কোনো বলা নেই যে জোরে পড়লে বেশি মার্কস। ঠিক আছে। আপনাদের পড়ার ভলিউম, আই মিন টোনটা কেমন হওয়া উচিত, আপনার পিচটা কতটুকু হাই কতটুকু লো হওয়া উচিত, এবং আপনার প্রেজেন্টেশনটা আসলে কেমন হওয়া উচিত, এটার ব্যাপারে যদি একটা আইডিয়া পেতে চান, ফলো বিবিসি নিউজ। ওকে, যেখানে ইংলিশ নিউজ আপনারা ফলো করেন রেগুলার বেসিসে, আপনারা বুঝে যাবেন যে আসলে আপনার রিড অ্যালাউডে কি ধরনের পারফরমেন্স ডেলিভার করতে হবে। ক্লিয়ার? স্যার ওকে। আপনি যদি একটা রিড অ্যালাউড পড়ে শোনাতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমি রিড অ্যালাউড পড়ে শোনাবো ডেফিনেটলি। আচ্ছা, রুবাইয়া প্রশ্নটা করছেন, রাইট? জি, রুবাইয়া। ওকে, রুবাইয়ার মতো আর কে কে চান যে আমি একটা রিড অ্যালাউড পড়ে শোনাই? স্যার আমিও শুনতে চাই। ওকে, স্যার আমিও চাই। এনিবডি এলস? হ্যাঁ, হৃদয়, আপনি কি কিছু বলতে চান? ওকে, অলরাইট। আমিও একটু সবার সাথে ওকে, পড়ে শোনালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি শোনাবো। তাহলে তার আগে আপনাদেরকেও আমাকে একটু কন্ট্রিবিউট করতে হবে। আপনাদের মধ্যে থেকে আমি একটা টেক্সট ডিসপ্লে করতেছি। এই টেক্সটটা আমি এখন রিড আউট করে শোনাবো। জাস্ট রাইট। সো আমরা এই টেক্সটটা আজকে রিড অ্যালাউড করব। ওকে,
তো এখানে আমি পড়ে শোনানোর আগে আপনাদের মধ্যে থেকে আমি একজন বা দুইজনকে একটু চাচ্ছি যে একটু চেষ্টা করবেন কাইন্ডলি, বা আপনার বাসায় আসলে কিভাবে প্র্যাকটিস করতেছেন। তাহলে আমি এখনই আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে একটা গাইডলাইন বা কিছু টিপস দিয়ে দিতে পারবো বা কোথায় আসলে সমস্যা হচ্ছে। ওকে, টেক্সটটা কে পড়তে চান? ওকে, এনিবডি? আপনাদেরকে আগে পড়তে হবে, না হলে কিন্তু আমি পড়ে শোনাবো না। আচ্ছা, আমি তাহলে পড়ি, হ্যাঁ, আপনি। ওকে, ঠিক আছে। পড়ার আগে আহ, আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিব প্রিপারেশন নেওয়ার জন্য। ওকে, সো প্রিপারেশন ওকে, টাইমে আমি বলবো স্টার্ট, এন্ড দেন ইউ উইল স্টার্ট টেকিং প্রিপারেশন, এন্ড দেন স্টপ বললে প্রিপারেশন স্টপ করে দিয়ে আমি আবার স্টার্ট বললে আপনি আপনার পড়া স্টার্ট করবেন। ওকে, সো প্রিপারেশন ওকে। টাইম স্টার্ট। ওকে, প্রিপারেশন টাইমস আপ, নাও রিড, স্টার্ট। Okay. Child psychology is an important branch of family health. It gives parents the resources to help their children advance through the stage of development and gives physicians a deeper look into the mental health and possible cognitive and emotional challenges a child might face. ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। আপনার এই পারফরমেন্সটা অসাধারণ ছিল, apart from this small mumbling here. Okay? এই এই জায়গাটায় ছোট্ট একটু মামলিং হয়ে গিয়েছে। সো আমরা যখন রিড জি। অ্যালাউড চেষ্টা করব একেবারে মামলিং ফ্রি বা হেজিটেশন ফ্রি আমরা রিড করার জন্য, হ্যাঁ। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম আপনার রিডিং এ ছোট্ট একটা জিনিস মিস, সেটা হচ্ছে ইন্টোনেশন। আমরা যদি ইন্টোনেশন অর্থাৎ কখনো কখনো আমাদের ভয়েসটাকে অল্প আহ, ওঠানামা করাইলে, মানে ওয়ার্ডের মিনিং অনুযায়ী, ঠিক আছে, মিনিং ওয়াইজ যদি আমরা একটু আমাদের পিচটাকে কখনো আপ কখনো ডাউন যদি করতে পারি, ইট সাউন্ডস মোর ন্যাচারাল এন্ড ইট হেল্পস আস টু অ্যাচিভ গুড গ্রেডস। আমি কি তাহলে আরেকবার একটু পড়ি, আপনি আরেকটু। ওকে, ওকে, গো ফর ইট। ওকে, স্টার্ট। ওকে, থ্যাংক ইউ. Child psychology is an important branch of family health. It gives the parents the resources to help their children advance through the stage of development and gives physicians a deeper look into the mental health and possible cognitive and emotional changes a child might face. ওকে, ওয়ান্ডারফুল। কিন্তু এবার আবার আপনার হেজিটেশন এবং মামলিং এসে গেছে। সো এই হেজিটেশন এবং মামলিং গুলো একেবারেই রিমুভ করতে হবে, হ্যাঁ। বেশ কয়েক জায়গায় আমি মামলিং লক্ষ্য করলাম, ঠিক আছে। এবং আপনার ইন্টোনেশন এবার আগের চাইতে বেটার হয়েছে, বাট ইন্টোনেশন গুলো আসলে কিভাবে আমরা কাজ করব আরো একটা জিনিস লক্ষ্য করলাম। এই যে বলার পরে আপনি যে একটা ব্রেক নিলেন, ছোট্ট একটা পজ নিলেন, তো পজ গুলো আমরা খুবই মানে টেকনিক্যালি নিব। মূলত পজ গুলো আমরা যদি কখনো কোথাও কমা পাই সেখানে পজ নিতে পারি, ফুল স্টপ পেলে পজ নিতে পারি। আমার দম শেষ হয়ে গেল, হুম, এত বড় টেক্সট আমি তো বলতে গেলে আমার নিঃশ্বাস মানে দম শেষ হয়ে যেতে পারে। So, সেক্ষেত্রে কি করণীয়? তা আমরা ফ্রেজিং অর্থাৎ চাঙ্ক আকারে যদি পড়ি, ঠিক আছে, লাইক দুই তিনটা ওয়ার্ড একসাথে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা স্পেস পেয়ে যাচ্ছি ছোট্ট একটা পজ নেওয়া। সেক্ষেত্রে কিভাবে পড়া যেতে পারে? আচ্ছা, রুবাইয়া আপনি তো পড়লেন, রাইট? জি স্যার। ওকে, সো আমরা দেখেন এখানে আমি কিছু ওয়ার্ড হাইলাইট করে রেখেছি। আপনি যেটা করবেন এই হাইলাইটেড ওয়ার্ড গুলোতে হালকা স্ট্রেস দিবেন, ঠিক আছে। তো ক্যান ইউ প্লিজ রিড ওয়ান্স अगेन? Sure. Child psychology is an important branch of family health. It gives parents the resources to help their children advance through the stage of development and gives physicians a deeper look into the mental health and possible cognitive and emotional challenges a child might face. ওকে, শেষে ছোট্ট একটু মামলিং হয়ে গেল। আবার ফ্রম দিস
আগের চাইতে অনেকটাই বেটার। তো বুঝাইতে পারছি আমরা কিভাবে আসলে আমাদের রিড অ্যালাউড হওয়া উচিত, আমাদের জি জি। ওয়ার্ডের অনুযায়ী আমাদের ভয়েস কখনো একটু আহ, হালকা আপ বা কখনো আপ ডাউন করানো, অর্থাৎ ইন্টোনেশন যদি ইউজ করি আমাদের স্কোর বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং আমরা আরেকটা যে মিস্টেকটা করি, আপনারা সবাই খেয়াল করে দেখবেন, ম্যামকে যখন আমি রিড অ্যালাউড করার জন্য প্রিপারেশন টাইমের জন্য বললাম, ম্যাম কিন্তু খুব মন দিয়ে চুপচাপ প্রিপারেশন নিচ্ছে, রাইট? সো এটা না করে যদি আমরা আমাদের প্রিপারেশন টাইমটাই ঠিক যেইভাবে আমি আমি পারফর্ম করব, একই স্টাইলে আমি প্রিপারেশন নিব, ঠিক আছে? ফর এক্সাম্পল আমার এখন প্রিপারেশন টাইম চলতেছে, সো আমি মনে মনে প্রিপারেশন না নিয়ে আমি ঠিক রিড অ্যালাউড স্টার্ট হলে ঠিক যেভাবে রিডিং করা স্টার্ট করব ওই একই স্টাইলে প্রিপারেশন নিব, হ্যাঁ? এবং এক্ষেত্রে যেটা হয় আমি কয়েকবার লক্ষ্য করলাম যে কয়েকটা ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের আহ আটকিয়ে যেতে হচ্ছে। অনেক সময় কিন্তু আনফ্যামিলিয়ার বা বড় বড় ওয়ার্ড বা ক্রিটিক্যাল ওয়ার্ড থাকতে পারে। সো এই ক্রিটিক্যাল ওয়ার্ড গুলো আসলে মূলত আমাদের মামলিং বা হেজিটেশন এসে পড়ে, ঠিক আছে? সেক্ষেত্রে করণীয় কি, ওই প্রিপারেশন টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করা এবং ওই ক্রিটিক্যাল ওয়ার্ড গুলোকে বারবার বলে ওই প্রিপারেশন টাইমটাই আমরা স্মুথ করে নিব। ওকে, মাই ক্লিয়ার? অলরাইট, প্রিপারেশন টাইম আমরা মন দিয়ে প্রিপারেশন মানে সাইলেন্টলি প্রিপেয়ার না হয়ে আমরা ঠিক যে রিডিং করব একই স্টাইলে আমরা প্রিপারেশন নিব। ক্লিয়ার? ওকে, সো আই থিংক আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি যে রিডিং এ রিড অ্যালাউড করার সময় আসলে কিভাবে আমাদের সেটা পারফর্ম করা উচিত। সো রিড অ্যালাউড এর পরে মূলত যে কোশ্চেন টাইপটা আসবে সেটা হচ্ছে রিপিট সেন্টেন্স। অলরাইট, তো রিপিট সেন্টেন্স হচ্ছে জাস্ট একটা সেন্টেন্স আমাকে বলা হবে এবং সেন্টেন্সটা জাস্ট ইমিডিয়েটলি স্পিকারে বলা শেষ হওয়ার সাথে সাথে আমাকেও সেই একই সেন্টেন্সটা একই স্টাইলে বলতে হবে। ওকে, এক্ষেত্রে আমাদের কোশ্চেন আসবে হচ্ছে 10টা থেকে 12টা। ওকে, অলরাইট। রিপিট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, মূলত আমরা যেটা করি যে আমরা শোনার সাথে সাথে মেমোরাইজ করার চেষ্টা করি, হ্যাঁ ডেফিনেটলি ইটস আ গুড আইডিয়া। কিন্তু আমরা যদি আহ, কি বলা হচ্ছে সেটা বুঝে তারপর সেটাকে মেমোরাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু মেমোরাইজ করা ইজি হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমার অনেক স্টুডেন্টকে বলতে শুনেছি যে স্যার আমি তো মানে ধরতে পারতেছি ঠিক মতো, কিন্তু যখন বলার সময় আসতেছে তখন আমি আর কিছু মনে করতে পারতেছি না। এর পেছনে বড় একটা রিজন হচ্ছে সে ঠিকঠাক মতো বোঝে নাই যে আসলে কি বলা হচ্ছে। তো আমরা যদি আন্ডারস্ট্যান্ডিং করার মাধ্যমে সেই মেমোরাইজ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ডেলিভার করা ইজি। ক্লিয়ার? ঠিক এরপরেই আসতেছে আমাদের ডেসক্রাইব ইমেজ। এটা মেইন এক্সামে 3টা থেকে 4টা আসবে। এখানে জাস্ট একটা ইমেজ আমাকে দেওয়া হবে এবং 40 সেকেন্ডস এর মধ্যে আমাকে সেই ইমেজটা ডেসক্রাইব করতে হবে। রাইট, সো ইমেজ এখানে আসলে অনেক ধরনের ইমেজ আসতে পারে। ডেসক্রাইব ইমেজের ক্ষেত্রে প্রায় আহ 6 ধরনের ইমেজ আমরা মোটামুটি আসতে দেখি। ওকে, যেমন গ্রাফ, টেবল, ম্যাপ, ডায়াগ্রাম, এবং জাস্ট একটা সিম্পলি কিছু ছবি দিয়ে দিল যে আহ, কিছু পাখি উড়ে যাচ্ছে, বা একটা রেস্টুরেন্টের ছবি দিয়ে দিল যে ওখানে অনেক ধরনের কাস্টমার তারা বিভিন্ন ধরনের আহ, খাওয়া দাওয়া করতেছে, এরকম কিছু জাস্ট ছবি, কোনো টেক্সট থাকবে না। তো আপনাদেরকে জাস্ট প্রপারলি সুন্দর মতো ছবিতে যা 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 দেখা যায় সেগুলোকে এক্সপ্লেন করতে পারলে ডেসক্রাইব ইমেজ হচ্ছে এমন একটা মজার আইটেম যেখানে কিনা পুরো মার্কস তোলা ভেরি ইজি, যদি আমরা প্রপার টেকনিক ইউজ করতে পারি। রাইট, ডেসক্রাইব ইমেজের ঠিক পরে আসতেছে আমাদের রিটেল লেকচার। বেশ চ্যালেঞ্জিং, অনেক স্টুডেন্টকে বলতে শুনেছি যে স্যার রিটেল লেকচারের ক্ষেত্রে কি করা যায়, আমার তো মার্ক পুরোটা আসতেছে না। বাট রিটেল লেকচারও কিন্তু এমন একটা কোয়েশ্চেন টাইপ, আপনি যদি ঠিকঠাক মতো কিওয়ার্ড নোট নিয়ে আপনার রেসপন্সটা সাজাতে পারেন, এক্ষেত্রেও কিন্তু আমরা বেশ ভালো স্কোর করতে পারি। ওকে, অলরাইট। স্পিকিং সেকশন অর্থাৎ পার্ট 1-এ স্পিকিং সেকশনে লাস্ট কোশ্চেন টাইপটা হচ্ছে অ্যান্সার শর্ট কোশ্চেন। এখানে খুবই বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, লাইক অক্টাগনে কয়টা সাইড থাকে, লাইক বাইক চালানোর সময় আমার মাথায় কোন জিনিসটা পরি আমাদের মাথাকে সেভ করার জন্য। এই ধরনের ভেরি বেসিক লেভেলে কিছু কোশ্চেন থাকে। সো অ্যান্সার শর্ট কোশ্চেন আসলে ভালো করার অন্যতম প্রধান উপায় হচ্ছে অনেক অনেক বেশি অ্যান্সার শর্ট কোশ্চেন প্র্যাকটিস করা, আপনার যে যে পোর্টালে প্র্যাকটিস করতেছেন। ওকে,
সো এভাবে প্র্যাকটিস করলে মূলত অ্যান্সার শর্ট কোশ্চেনে অ্যান্সার করা ভেরি ইজি। ওকে, আমার অনেক স্টুডেন্টকে বলতে শুনেছি আমাদের পোর্টালে যারা প্র্যাকটিস করে আমাদের স্টুডেন্টসরা, যে স্যার হুবহু আমি অ্যান্সার শর্ট কোশ্চেন 2টা কমন পেয়েছি। শুধু অ্যান্সার শর্ট কোশ্চেন থেকেই না, আমি এমনও শুনেছি স্যার রিড অ্যালাউডের পুরো প্যাসেজ কমন এসেছে আমাদের পোর্টাল থেকে। সো সো যেটা বোঝা যাচ্ছে যে আপনি যদি অনেক অনেক প্র্যাকটিস করেন, সো পিয়ারসনের ক্ষেত্রেও কিন্তু আপনার কোশ্চেন কমন পাওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। ওকে, এরপরেই অ্যান্সার শর্ট কোশ্চেনের পরে আমাদের শুরু হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট। এখান থেকে মূলত রাইটিং সেকশনটা স্টার্ট হচ্ছে। ওকে, আমাকে একটা জাস্ট প্যাসেজ দিয়ে দেওয়া হবে আপ টু 300 ওয়ার্ডস এর একটা বড় টেক্সট। ওই টেক্সটটা দেখে আমাকে জাস্ট একটা সেন্টেন্সের ভিতরে আমাকে সামারাইজ করতে হবে কত বড় টেক্সটটা, এবং সেখানে সেই সেন্টেন্সটা ওয়ার্ড লিমিট দেওয়া থাকে 5 to 75 ওয়ার্ডস। ওকে, 5 ওয়ার্ডস এর নিচেও লেখা যাবে না, 75 ওয়ার্ডস এর বেশিও লেখা যাবে না। ক্লিয়ার? এটা আমার একটা বা দুটো আসবে মেইন এক্সামে, রাইট? এবং রাইটিং সেকশনের মানে কোর রাইটিং সেকশনের লাস্ট কোশ্চেন টাইপটা হচ্ছে রাইট এসে, যেটা কিনা পার্ট 1 এরও লাস্ট কোশ্চেন। একটা এসে লিখতে হবে, যেটাকে আমার অনেক স্টুডেন্ট বলে থাকে স্যার এটা তো হুবহু আইএলটিএস টাস্ক 2 এর মতো। হ্যাঁ, এটা টাস্ক 2 এর মতোই। আপনাকে 200 to 300 ওয়ার্ডস এর ভিতরে একটা এসে লিখে দেখাতে হবে। ওকে, যে কোনো একটা টপিক দিয়ে দিবে, আমরা টপিকটা ওয়ার্ড লিমিট মেনটেন করে আমরা এসে লিখে দিলে এখানেও তোমার ফুল মার্ক ক্যারি করা সম্ভব। আপনি যদি এসেটা মার্কিং করা হয় কিভাবে এটা যদি জানেন, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান হিট ফুল স্কোর ইন টার্মস অফ রাইট এসে, রাইট? ওকে, এসের ক্ষেত্রে যেটা সমস্যা দেখা দেয়, অনেক স্টুডেন্টকে বলতে শুনেছি যে স্যার আমার তো 2টা এসে এসে গেছে। 2টা এসে আসলেও কোনো সমস্যা নাই, আপনাকে সময়টা ওভাবে বাড়িয়ে দেওয়া হবে। বাট আপনাকে যেটা করতে হবে, আপনি যখন লিখবেন বোথ ইন টার্মস অফ সামারাইজ রিটেন টেক্সট অ্যান্ড রাইট এসে, যখন লিখবেন আপনি নিচে ওয়ার্ড কাউন্ট দেখাবে। ঠিক আছে? সো ফলো দ্যাট। ওয়ার্ড কাউন্টটার দিকে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, যে আমাদের ওয়ার্ড কম হয়ে কম যেন না হয়ে যায়, ওই যে রেঞ্জ টার্গেট রেঞ্জের মধ্যেই যেন থাকে, এবং বেশিও যেন না হয়ে যায়। ওকে, এসে লেখার ক্ষেত্রে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে রাখি। আমরা অনেক সময় প্যারা, এসেতে তো ডেফিনেটলি প্যারা করতে হবে আপনাকে, লাইক ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 অ্যান্ড কনক্লুশন। এই টাইপের যারা বিভিন্ন প্যারাগ্রাফিং করবেন, প্যারাগ্রাফিং করার সময় আপনারা যেটা করবেন, এক প্যারা থেকে পরবর্তী প্যারায় যাওয়ার সময় আপনারা ডাবল এন্টার প্রেস করবেন। এতে যতটুকু গ্যাপ হয়, দ্যাটস এনাফ ফর প্যারাগ্রাফিং। একটা সেন্টেন্স লেখা শেষ হওয়ার পরে যখন ফুল স্টপ দিবেন, ফুল স্টপ দেওয়ার পরে আপনারা 2বার এন্টার চাপ দিবেন। এম আই ক্লিয়ার? এভাবে করে আমরা একটা প্যারাগ্রাফে এসেটা না লিখে 4টা বা 5টা বেসড অন দি কোয়েশ্চেন টাইপ যখন প্যারাগ্রাফিং করব, তখন একটা প্যারা থেকে আরেকটা প্যারার ডিস্টেন্স হবে আমরা 2বার এন্টার চাপ দিলে যতটুকু স্পেস হয় ততটুকু। সো দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট পার্ট 1। ওকে, এরপরে স্টার্ট হবে আমাদের রিডিং সেকশন। অনেক কঠিন একটা সেকশন, তাই না? স্যার রিডিং। অনেক কঠিন। ফিল ইন দা ব্ল্যাঙ্কস আমার মনে হয় সবচাইতে কঠিন পার্ট পিটিইতে। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কথা বলছেন, তাই তো? জি জি, ওকে, রিডিং রাইটিং আই মিন ফিলিং দা ব্ল্যাঙ্কস যেখানেই থাকে সেখানেই আমার মনে হয় যে বেশি আপনার প্রবলেম ফেস করি। আচ্ছা, 5টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকলেও ওখানে দেখা যায় যে হাইয়েস্ট 2টা হয় বা অনেক সময় 3টা হয়। অলরাইট। আচ্ছা, চলেন দেখি আমরা ছোটখাটো একটু ডিসকাশনের মাধ্যমে কোনো সলিউশন পাওয়া যায় কিনা। ওকে, সো মূলত পার্ট 2 রিডিং সেকশনটা টাইম ডিউরেশনটা হচ্ছে 29 to 30 মিনিটস। রাইট? সো এইখানে মূলত এই যে এই 5 ধরনের কোয়েশ্চেন টাইপ ফেস করার জন্য এখানে কিন্তু খেয়াল করেন কতগুলো কোয়েশ্চেন আসতে পারে। অনেক কোয়েশ্চেন, এই মাত্র আপনাকে 30 মিনিটস এর মধ্যে কি শেষ করতে হবে। তো এখানে টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা ফ্যাক্টর, রাইট? সো আমি যদি এখানে ঠিক মতো টাইম ম্যানেজ করতে পারি,
তাহলে ডেফিনেটলি সবগুলো কোশ্চেন খুব ইজিলি অ্যাটেন্ড করা সম্ভব। এবং শুরুতে আমরা যেই একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করেছিলাম যে পিটি কি ইজি নাকি হার্ড, এটা ছোট্ট একটা অ্যান্সার এর মাঝে লুকিয়ে আছে। আচ্ছা, পিটি তে রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করছেন এমন কেউ আছেন? জি, আমি করেছি। আচ্ছা, আপনি একটু বলেন তো রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে আমাদের কি কিছু লিখতে হয়? ওইখানে তো ওই যে 4টা অপশন থাকে, ওখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হয় অ্যান্সারটা। সিলেক্ট করাই তো, তাই না? হ্যাঁ। আপনাকে তো কোনো কিছু টাইপ বা রাইট করতে হয় না। না, না। কিন্তু তারপরেও দেখেন, আপনি কোনো কিছু না লিখে আপনাকে কিন্তু এই যে পিটির এই রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ যে 5টা বা 6টা কোশ্চেন অ্যাটেম্প করার মাধ্যমে আপনি রিডিং এ 25 এন্ড রাইটিং এ 25 মার্ক কন্ট্রিবিউট করতে পারেন। হ্যাঁ। ওকে। ওকে। অলরাইট। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করেছিলেন, আপনি কি কিছু বলতে চান কিনা? ওকে। সো এখানে দেখেন, আপনি কিন্তু কিছু না লিখেই আপনি রাইটিং এ মার্ক কন্ট্রিবিউট করতে পারছেন। ঠিক একই ভাবে এমন অনেক কোশ্চেন টাইপ আছে যেগুলো কিনা আপনি অ্যাটেম্প করার মাধ্যমে আপনার অন্যান্য সেকশনে, যেখানে কিনা আপনি কম্পারেটিভলি একটু উইক বা আপনার কাছে ডিফিকাল্ট মনে হয়, সেই সেকশনে অটোমেটিক মার্ক চলে যাচ্ছে। সো আপনাকে এক্ষেত্রে যেটা করতে হবে, রিডিং পার্টে বিশেষ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ভালো করতে হলে আপনাকে আপনার ভোকাবুলারিটা হইতে হবে অনেক বেশি এনরিচ। পাশাপাশি আপনাকে কিছু কোলোকেশন নলেজ রাখতে হবে। আহ, আহ, পিয়ারসনের ওয়েবসাইটে গেলে আপনারা পিটি একাডেমিক কোলোকেশন নামে একটা পিডিএফ ওখানে দেওয়া আছে। আপনারা পিটি একাডেমিক কোলোকেশন লিস্টটা যদি মোটামুটি ভালো মতো আয়ত্ত করতে পারেন, সেখান থেকে একটা বড় হেল্প পাওয়া যেতে পারে এই রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে। কোলোকেশনের ব্যাপারে আপনাদের কি কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ কোলোকেশন? এনিবডি? ওয়ার্ড থেকে ওয়ার্ডটাকে নিয়ে সেন্টেন্স করতে হয়, এরকম না স্যার? এনিবডি এলস? সিচুয়েশন। ওকে। আচ্ছা, আমি ওকে, এনিবডি এলস? কোলোকেশনটা আসলে কি? আচ্ছা, ধরেন আমি এখানে একটা ওয়ার্ড লিখতেছি। এই ওয়ার্ডটা দেখার পরে আপনাদের মাথায় কার কি ওয়ার্ড আসতেছে জাস্ট আমার সাথে একটু শেয়ার করবেন। ওকে। এই শব্দটা দেখলে আসলে আমার মাথায় চট করে কি আসতেছে? core benefit. ওর বেনিফিট? Yes, sir. ওকে। এনিথিং এলস? Core team, হোয়াট? core team. ওর। ওকে। হাউ অ্যাবাউট দিস ওয়ান? হিস্টোরিক্যাল প্লেস। ওকে, প্লেস। হোয়াট এলস? রিসোর্সাস। রিসার্চেস। ওকে। এনিথিং এলস? হিস্টোরিক্যাল মিউজিয়াম। হিস্টোরিক্যাল মিউজিয়াম। ওকে, হ্যাঁ হতে পারে। Historical subject, হিস্টোরিক্যাল সাবজেক্ট, হ্যাঁ হতে পারে। হাউ অ্যাবাউট দিস ওয়ান? communication, কমিউনিকেশন। ওয়ান্ডারফুল। এনি আইডিয়া? ভার্বাল শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসতেছে? ওকে। সো ভার্বাল এগ্রিমেন্ট হতে পারে,
ভার্বাল ল্যাঙ্গুয়েজ হতে পারে, রাইট? তো এগুলো হচ্ছে মূলত কোলোকেশন। কোলোকেশন অনেক ভাবে হতে পারে। তো আপনারা ওই কোলোকেশন লিস্টটা চেষ্টা করবেন যতটুকু সম্ভব আয়ত্ত করা যায়। বিষয়টা এমন না যে ওই কোলোকেশন লিস্টে যেগুলো আছে সেগুলোই শুধু কোলোকেশন, এর বাইরে আর নেই। বিষয়টা এমন না, অনেকভাবে কোলোকেশন হতে পারে। কমনলি ইউজড কিছু কোলোকেশন তারা ওই লিস্টে ইনক্লুড করেছে, রাইট? ওকে, সো আই গেস কোলোকেশন কি আপনারা সেটা বুঝতে পেরেছেন। এরপরে আপনার যে কোশ্চেন টাইপটা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে এমসিকিউ মাল্টিপল অ্যান্সার। সো মাল্টিপল অ্যান্সারের ক্ষেত্রে যেটা হয় আপনার আম, আহ, একটা টেক্সট, বড় একটা টেক্সট পড়ে সেখান থেকে একের বেশি কারেক্ট অ্যান্সার থাকতে পারে। এক্ষেত্রে আমাদেরকে কেয়ারফুলি চুজ করতে হবে বিকজ এখানে নেগেটিভ মার্কিং থাকবে, রাইট? সো এক্ষেত্রে আমরা যেটা রেকমেন্ড করি আমাদের স্টুডেন্টদেরকে যে ঠিক মতো স্ক্যানিং এবং স্কিমিং করার পরে আমরা যেন শিওর না হয়ে কোনো আননেসেসারি অপশন গুলো না দাগাই। শিওর হয়ে যদি আমি একটাই শিওর থাকি একটাই দাগাবো, রাইট? ওকে, ঠিক এর পরের কোশ্চেন টাইপটা হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ। এটা হচ্ছে আমাদের রিডিং সেকশনের থার্ড হাইয়েস্ট কোশ্চেন টাইপ বা থার্ড ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপ। ওকে, সো যেটা আমি সাজেস্ট করে থাকি যে রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে আমাদের রিডিং সেকশনে অনেক বেশি মার্ক কন্ট্রিবিউট করে। এরপরেই হচ্ছে আমাদের রিঅর্ডার প্যারাগ্রাফ। রিঅর্ডার প্যারাগ্রাফ মূলত আমাদের 2টা থেকে 3টা থাকে। সো আমরা যারা বাংলাদেশ থেকে এক্সাম দেই আমাদের জন্য রিঅর্ডার প্যারাগ্রাফটা অ্যাটেম্প্ট করা কিন্তু কম্পারেটিভলি ইজি, বিকজ আমরা ওই যে এসএসসি এইচএসসি তে ঠিক যেই রিঅ্যারেঞ্জ একটা কেস রাখছি না ইংলিশ আমাদের সাবজেক্টে, ঠিক ওই রিঅ্যারেঞ্জের মতোই আপনার রিঅর্ডার প্যারাগ্রাফ। বাট আমরা তো 10টার মতো সেন্টেন্স রিঅ্যারেঞ্জ করে আসছি, রাইট, এসএসসি এইচএসসি তে। বাট এখানে আপনার এতগুলো সেন্টেন্স করতে হয় না, জাস্ট 5টা থেকে 6টা রাউন্ড আপনাকে জাস্ট ঠিকঠাক মতো সেন্টেন্স গুলো অর্ডার করে রিঅর্ডার করে সেটাকে সাবমিট করা লাগে, রাইট? ওকে, এর ঠিক পরে আসতেছে আমাদের রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো মূলত এখানে যেটা হবে আপনাকে ওই ঠিক রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো না, ওইখানে থাকবে হচ্ছে ড্রপ ডাউন বক্সের মতো। রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মূলত আপনাকে অপশন 4টা, প্রত্যেকটা ব্ল্যাঙ্কের এগেইনস্টে 4টা অপশন থেকে আপনি একটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন চুজ করবেন। বাট রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যেটা হয় একেবারে নিচে অনেক সবগুলো অপশন একসাথে করা থাকে, আপনি জাস্ট কারেক্ট অ্যান্সারটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি শূন্যস্থানে বসাতে পারবেন। ওকে, এবং রিডিং সেকশনটার অর্থাৎ পার্ট 2 শেষ হয় এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার দিয়ে। ওকে, এটা একটা দুটো থাকে এবং এখানে একটাই মাত্র কারেক্ট অ্যান্সার থাকবে। ওকে, so that's pretty much it about reading section. So before we move on to the listening section, আপনাদের কারো কোনো কোয়েরিজ আছে কিনা in terms of reading section? স্যার কোনো মানে সিকোয়েন্স ব্রেকের যে কথাটা বললেন এটা কোন কোন জায়গায় হবে সিকোয়েন্স ব্রেক, ইন সিকোয়েন্সে যাবে? Come again please, আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই। মানে আইএলটিএস এ যেরকম রিডিং এ সিকোয়েন্স ব্রেক হয়, কিছু কোয়ালিফিকেশন কোশ্চেন থাকে, ক্লাসিফিকেশন কোশ্চেন থাকে, তো এইখানে আর কি রিডিং এ কোন কোন জায়গায় সিকোয়েন্স ব্রেক হতে পারে পৃথিবীতে? সিকোয়েন্স, সিকোয়েন্স, ও হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্স ব্রেক। আনলাইক আইএলস, আইএলস এ যেরকম আপনার ব্ল্যাঙ্ক অনুযায়ী সিকোয়েন্স থাকে বা সিকোয়েন্স অনুযায়ী আপনার ইনফরমেশন গুলো টেক্সটে সাজানো থাকে, পিটির ক্ষেত্রে ওই সিকোয়েন্সিং এর কোনো বিষয় থাকে না অ্যাকচুয়ালি। ওকে, আপনি যদি রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কথা বলেন, জাস্ট একটা টেক্সট দেওয়া থাকবে। আমি যদি আপনাকে একটা কোশ্চেন শো করি তাহলে মেবি ইউল হ্যাভ সাম আইডিয়াস। ওকে, জাস্ট গিভ মি আ মোমেন্ট। ওকে, সো আমাদের রিডিং সেকশনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন গুলো অনেকটা ঠিক এইরকম। দেখো, এই যে একটা টেক্সট
আমাকে দেওয়া হবে এবং প্রত্যেকটা টেক্সটে যেরকম ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, এবং ব্ল্যাঙ্কের এখানে আমাদের এই যে প্রত্যেকটা ব্ল্যাঙ্কের ডান পাশে একটা ড্রপ ডাউন আইকন থাকে। ওইখানে ক্লিক করলে ড্রপ ডাউন আকারে আমার 4টা অপশন শো করবে। ওকে, এখান থেকে আমি যেটা কারেক্ট অ্যান্সার মনে হবে আমি সেটা ক্লিক করলে দ্যাটস সেট। ওকে, এইভাবে দ্যাটস ইট। আর আম, শুধু রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে যেটা হয়, আপনার নিচের দিকে অপশন অনেক সবগুলো একসাথে অপশন দেওয়া থাকে, আমরা জাস্ট কারেক্ট অ্যান্সারটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ব্ল্যাঙ্কে বসাই দিতে পারবো, দ্যাটস ইট। আর আপনি আইএলটিএস এর রিডিং এর ব্যাপারে যেটা বললেন, আপনার কোশ্চেন এর সিরিয়াল অনুযায়ী প্যাসেজে ইনফরমেশন সাজানো থাকে কিনা, ওইটার সাথে আসলে এখানে খুব একটা সিমিলারিটিস নাই, বা সেরকম কোনো বিষয় নেই এখানে। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। এরপরে লাস্ট পার্ট উইচ ইজ লিসনিং সেকশন। এটা ডিউরেশনটা হবে আমাদের অ্যারাউন্ড 30 um 30 to 43 minutes. Let me share with you. Okay, so part 3 অর্থাৎ লাস্ট পার্টটা আমাদের ডিউরেশন হবে 30 to 40 মিনিটস। এবং কোয়েশ্চেনটা স্টার্ট হবে আরো একটা লিসনিং এবং রাইটিং টাস্কের মধ্যে দিয়ে। দেখেন, সামারাইজ স্পোকেন টেক্সট, মানে এখানে আম, আহ, আপনার ওই যে আমরা স্পিকিং পার্ট 1-এ রিটেল লেকচার যেটা করে আসলাম না, ওই রিটেল লেকচারের মধ্যে এখানেও আরেকটা আমাকে অডিও শোনানো হবে, বাট এবার আমাকে আর বলতে হবে না, এটাকে আমাকে সামারাইজ লিখতে হবে। সো এখানে আমার লিসনিং এবং রাইটিং দুই সেকশনে আমার মার্কটা কন্ট্রিবিউট হচ্ছে, রাইট? সো এখানেও আমাকে প্রপারলি নোট করতে হবে, এবং আমার ওই কিওয়ার্ড অনুযায়ী আমি আমার সামারিটা সাজাবো। এখানে একটা sentence লিখতে হবে না, এখানে আপনি মাল্টিপল সেন্টেন্স লিখে আপনার সামারিটাকে সাজাতে পারবেন। হ্যাঁ, ওকে, অলরাইট। সো এরপর ঠিক এর সামারাইজ স্পোকেন টেক্সটের পরেই আমাদের যে কোয়েশ্চেন টাইপটা আসবে সেটা হচ্ছে এমসিকিউ, মাল্টিপল অ্যান্সার। ওই রিডিং সেকশনে মাল্টিপলের মতে আমাকে ছোট একটা টেক্সট শোনানো হবে এবং সেখান থেকে আমাকে মাল্টিপল অপশন চুজ করতে হবে, বাট মাল্টিপল অপশন মানেই পিটির ক্ষেত্রে নেগেটিভ স্কোরিং। ওকে, সো আমি শিওর হয়েই শুধু আমি মাল্টিপল অপশন দাগাবো, বাট শিওর হয়ে যদি আমি আনশিওর হয়ে যদি দাগাই, সো এক্ষেত্রে কিন্তু আমার মার্ক মাইনাস হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে। সো শিওর না হয়ে আমরা মাল্টিপল দাগাবো না, একটা যদি আমরা শিওর হয়ে থাকি একটাই আমরা সিলেক্ট করে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, এরপরেই আরেকটা ফান কোশ্চেন টাইপ, লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। জাস্ট একটা স্ক্রিপ্ট আমাদের সামনে থাকে এবং ওই স্ক্রিপ্টে একজন স্পিকার পড়তে থাকবে এবং মিসিং কিছু ওয়ার্ড থাকবে, আপনি যেটা শুনবেন সেটাই ওখানে লিখে ফেলবেন ব্ল্যাঙ্কসে। ওকে, সো এখানে আহ, আপনাকে যে জিনিসটা কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে সেটা হলো স্পেলিংটা। ঠিকঠাক মতো স্পেলিংটা দিতে পারলে এখানেও ফুল মার্কস ক্যারি করা সম্ভব। ওকে, এরপরে কোশ্চেন টাইপ হচ্ছে হাইলাইট কারেক্ট সামারি। রাইট, সো একইভাবে আমাকে একটা অডিও শোনানো হবে এবং সেই অডিওটার অ্যাকচুয়াল সামারি যেটা, সেই সামারিটা এখানে অনেকটা এমসিকিউ স্টাইলে সামারি গুলো দেওয়া থাকে, আপনি কারেক্ট সামারিটা জাস্ট সিলেক্ট করে পরবর্তী কোশ্চেনে চলে যেতে পারবেন। এক্ষেত্রেও অডিওটা শুনে ঠিকঠাক মতো আপনি যদি একটু নোট রাখতে পারেন এবং সেই নোটগুলোর সাথে ম্যাচ করে আপনি তখন ইজিলি ডিটারমাইন করতে পারবেন যে কোন অপশনটা ওই অডিওটার অ্যাকচুয়াল সামারি। জাস্ট এটা হাইলাইট করে দিলেই হচ্ছে। ওকে, মুভিং অন, নেক্সট কোশ্চেন টাইপটা হচ্ছে এমসিকিউ এগেইন, বাট দিস টাইম সিঙ্গেল অ্যান্সার। এখানে আপনার একটা থেকে দুটো থাকতে পারে, বাট এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কিন্তু একটাই হবে। দিস টাইম আর আপনার মাল্টিপল চুজ করতে হচ্ছে না, আর যেহেতু একটাই কারেক্ট অ্যান্সার সেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, জাস্ট অডিও শোনানো হবে, সেই অডিও থেকে আপনার এমসিকিউর কারেক্ট অ্যান্সারটা আপনি দাগাবেন এবং একটা। রাইট, এরপরে আরো একটা ফান কোশ্চেন টাইপ, সেটা হচ্ছে লিসনিং সেকশনটা আসলে পুরো মানে অনেকগুলো ফান কোশ্চেন টাইপ দিয়ে ভরা। ওকে, সো দেখেন, সিলেক্ট মিসিং ওয়ার্ড। ওকে, আপনাকে একটা অডিও শোনানো হবে এবং অডিওটা চলতে থাকবে একটা স্টোরির মতো বা একটা কনভারসেশনের মতো, চলতে 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 ঠিক শেষের 2-3টা ওয়ার্ড আপনাকে আর শুনতে দিবে না, সেখানে একটা বিপ টোন দিয়ে ওই শেষের 2-3টা ওয়ার্ড ওরা
আপনাকে আর শুনতে দিবে না। সো ওই ওয়ার্ডটা মানে ওই যে কনভারসেশন বা যে স্টোরিটা তারা শোনাচ্ছিল, সেই শোনানোটার ফিনিশিং, অডিওটার ফিনিশিং ওয়ার্ডস গুলো আপনাকে জাস্ট সিলেক্ট করতে হবে, দ্যাটস ইট। নেক্সট আপ, হাইলাইট কারেক্ট ওয়ার্ডস, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। সো এখানে মূলত একটা স্ক্রিপ্ট আপনাদের সামনে দেওয়া থাকবে বা একটা টেক্সট, এবং সেই টেক্সটারই জাস্ট অডিও ভার্সন আপনাদের সামনে প্লে করা হবে, বাট কিছু কিছু ওয়ার্ড অডিওর সাথে ওই টেক্সটের মিসম্যাচ থাকবে। আপনাদেরকে জাস্ট ওই অডিওর সাথে যে ওয়ার্ড গুলো ম্যাচ করবে না, বা অডিওর সাথে যে ওয়ার্ড গুলো শুনে মনে হবে ইনকারেক্ট, সেগুলোকে জাস্ট আপনাদেরকে হাইলাইট করতে হবে মাউসের কার্সর দিয়ে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা অনেকটা ভিডিও গেমের মতো। জাস্ট আপনি যে ওয়ার্ড গুলো মিলবে না অডিওর সাথে, সেই ওয়ার্ড গুলোকে হাইলাইট করে দেবেন, সেগুলোকে ওখানে ইনকারেক্ট ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, পিটিই টেস্টের, সেটা হলো রাইট ফ্রম ডিকটেশন। একেবারেই রিপিট সেন্টেন্সের মতো, বাট রিপিট সেন্টেন্সের ডেলিভারিটা হয় স্পিকিং এর মাধ্যমে, এবং এখানে আপনাকে ডেলিভার করতে হবে রাইটিং করার মাধ্যমে। ঠিক আপনাকে যে একটা অডিও শোনানো হবে, এবং সেই অডিওটা জাস্ট আপনাকে একটা টেক্সট বক্সে লিখে দেখাতে হবে। বাট দুটোর ক্ষেত্রেই আপনার প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদের যেই সাজেশনটা দিয়ে থাকি বা যে অ্যাডভাইসটা, সেটা হলো প্রতিদিন অ্যাটলিস্ট 50টা রিপিট সেন্টেন্স এবং অ্যাটলিস্ট 30টা, অর্থাৎ 30 রাইট ফ্রম ডিকটেশন প্র্যাকটিস করার জন্য। অন্যান্য কোশ্চেন টাইপ গুলো যেগুলো হয়, আপনি মোটামুটি প্র্যাকটিস যদি ঠিকঠাক মতো করেন, বা কোনো একটা কারণে কোনো একদিন আপনি একটা কোশ্চেনটা প্র্যাকটিস করতে পারলেন না, বাট ওই দিনগুলোতেও আপনি রাইট ফ্রম ডিকটেশন এবং রিপিট সেন্টেন্স এই দুটো প্র্যাকটিস থামানো যাবে না। বিকজ এই দুটো পুরোটাই আমার মেমোরি বেসড। আমার মেমোরিকে সেভাবে ট্রেন আপ করতে হবে যে আমি একটা অডিও শুনবো, সেটাকে বুঝবো, দেন ক্যাপচার করে এন্ড দেন সাথে সাথে ডেলিভার করা। কখনো হইতে পারে আমাকে স্পিকিং এর মাধ্যমে, কখনো হইতে পারে রাইটিং এর মাধ্যমে। স্পিকিং এর মাধ্যমে একটা অডিও শুনে আমি সাথে সাথে যেটা রিপিট করতেছি ওটা হচ্ছে রিপিট সেন্টেন্স, অ্যান্ড যেটা লেখার মাধ্যমে আমাকে সাথে সাথে ডেলিভার করতে হচ্ছে ওটা হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন। একটা সেন্টেন্সে ডিকটেট করবে, সেটাকে আমাকে শুনতে হবে, এবং সেটাকে সাথে সাথে লিখতে হবে। ওকে, ওই ডিকটেশনটা থেকে, রাইট? মাই ক্লিয়ার সো ফার? কোনো কোয়েশ্চেন ফ্রম লিসনিং সেকশন? লিসনিং সেকশন থেকে কোনো কোয়েরিজ? সামারাইজ স্পোকেন টেক্সট যেটা, সেটা কত মিনিটের মধ্যে শেষ করতে হবে? মানে লেখাটা কত মিনিটের মধ্যে শেষ করলে আমি টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারবো? সামারাইজ স্পোকেন টেক্সটটা যেটা, এখানে আপনি টেক্সটটা লেখার জন্য পাবেন হচ্ছে 10 মিনিটস। ওকে, এবং অ্যাপ্রক্সিমেটলি আপনি আমি যেটা রেকমেন্ড করি যে মোটামুটি 6 থেকে 7 মিনিট লেখে আপনি একটু রিভাইজ করবেন, কারণ এই যতগুলো রাইটিং এক্সটেন্ডেড রাইটিং টাস্ক থাকে, সেগুলোর ক্ষেত্রে অনেক বড় একটা সমস্যা যেটা হতে পারে, সেটা হচ্ছে আপনার স্পেলিং বা টাইপিং মিস্টেক। অনেক ক্ষেত্রে দেখা যায় আহ, আমাদের একটা স্পেসের জায়গায় দুটো স্পেস পড়ে যাচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যাপস লক, মানে টাইপিং করতে করতে আমরা তো টাইপিং এর দিকে ফোকাস থাকি, সেটা করতে করতে দেখা যাচ্ছে যে ক্যাপস লক কখনো অন হয়ে গিয়েছে, দেন ওয়ার্ডের মাঝে বা সেন্টেন্সের মাঝে আমাদের ক্যাপিটাল ওয়ার্ডস চলে যাচ্ছে। So, এই জিনিসগুলো আপনি যখন রিভাইজ করবেন, হাতে যখন 1-2 মিনিট, সেটা আহ, সবগুলো রাইটিং টাস্কের ক্ষেত্রে, রাইটিং সামারাইজ রিটেন টেক্সট, রাইটিং রাইট এসে অ্যান্ড সামারাইজ স্পোকেন টেক্সট, সবগুলো এক্সটেন্ডেড রাইটিং এর ক্ষেত্রে আপনারা 1 মিনিট থেকে 2 মিনিট একটু রিভাইজ করার জন্য রাখবেন। এই জন্য আপনারা বাসায় যখন যে যে পোর্টালে প্র্যাকটিস করছেন বা করবেন, ওই বাসা থেকেই এটা নিজেকে 1-2 মিনিট কম দেবেন, এবং সেইভাবে নিজেকে প্রিপেয়ার করবেন যে আচ্ছা, এসে লেখার জন্য তো আমাকে 20 মিনিটস দেওয়া হবে, সো আই হ্যাভ টু কমপ্লিট দিস উইদিন 18 মিনিটস। ওকে, সো নিজেকে এইভাবে যদি রেডি করতে পারেন, এক্সাম হলে গিয়েও ঠিক ওইভাবে যদি পারফর্ম করতে পারেন, লাস্টে যদি 1 থেকে 2 মিনিট আপনি রিভাইজ করার জন্য রাখেন ছোটখাটো স্পেলিং মিস্টেক, কারণ এক্ষেত্রে যে পিটি রাইটিং এর ক্ষেত্রে স্পেলিং মিস্টেক অনেক বড় একটা মার্ক আপনার স্পেলিং মিস্টেকের কারণে পেনাল্টি খেতে হতে পারে। সো এই পেনালাইজেশনটা আপনি যদি অ্যাভয়েড করতে চান,
সো ডেফিনেটলি আপনাকে রিভিশন দেওয়ার কোনো বিকল্প নেই। ওকে, এম আই ক্লিয়ার? ওকে, সো এনি আদার কোয়েশ্চেন্স এভরিবডি? ওকে, অলরাইট। সো এখানে আমাদের একজন স্টুডেন্ট সোফার শাকিল ভাই, আপনি কি আমাদের সাথে আছেন? শাকিল রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া, জি আছি। ওয়ালাইকুম আসসালাম। আহ, শাকিল ভাই আমাদের সাথে পিটি কোর্সটা প্রিপারেশন নিয়েছিলেন এবং এক্সাম দিয়েছিলেন। সো শাকিল ভাই, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা খুব সংক্ষেপে আপনার লুমিনেজের সাথে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল, পাশাপাশি এক্সাম হলে ফিউচারে যারা এক্সাম দিবে আহ, তাদের জন্য ছোট করে কোনো পরামর্শ, প্লাস আপনাদের কারো যদি কোনো কোয়েরিজ থাকে শাকিল ভাইয়ের এক্সপিরিয়েন্সের ব্যাপারে আপনারা আস্ক করতে পারবেন। বাট বিফোর দ্যাট, I'd like to request dear Arif sir if you would like to add something. Arif sir? Okay, give me a moment. Okay, Shakil bhai, can you please share with us a little bit about your experience with Luminage? ফার্স্ট অফ অল লুমিনেজের সাথে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। স্পেশালি রাফি ভাইয়ের সাথে, আমি ভাই বলি, আপনারা স্যার বলেন কিনা আসলে জানি না, আমি শুরু থেকেই ভাই বলতেছি। তো এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে সরি। আর লুমিনেজের সাথে হচ্ছিল গিয়ে আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো, কারণ হচ্ছিল গিয়ে এন্ড টু এন্ড আমি যে সার্ভিসটা তাদের কাছ থেকে পাইছি, আর হচ্ছিল গিয়ে যা আমাকে সাপোর্ট করছে এক্সামের জন্য, স্পেশালি রাফি ভাই আমাকে অনেক সাপোর্ট করছে, মানে হ্যান্ড টু হ্যান্ড যেটাকে বলা হয়। মানে শুরু থেকে শেষ পর্যন্ত যখনই আমি তাকে মেসেজ করছি কোনো প্রবলেমের জন্য, আমি রিপ্লাই পাইছি রাফি স্যারের। আর রাফি ভাইয়ের আন্ডারে যারা আছেন আপনারা হয়তোবা তার থেকে যে সাপোর্টটা পাওয়ার হয়তোবা পাচ্ছেন, কারণ রাফি ভাই কখনোই কাউকে না বলে না। এটা হচ্ছে লুমিনেজের সাথে আমার এক্সপিরিয়েন্স। আর লুমিনেজ হচ্ছে হলো গিয়ে পিটি এর জন্য মনে করি যে যতগুলো মানে সেন্টার আছে, লুমিনেজ হচ্ছে হলো গিয়ে সবচেয়ে ভালো, মানে সাপোর্টিভ। যেটা ভালো বলতে হচ্ছে সাপোর্টিভ, যেটা স্পেশালি সাপোর্টিভ আর ভালো হওয়ার মধ্যে তফাৎ আছে। লুমিনেজ যেটা সাপোর্টিভ, আপনার অ্যাকচুয়াল যে আপনার লাগবে, যেটা ধরেন যে আপনার যে সাপোর্টটা লাগবে এক্সামে একটা ভালো স্কোর করার জন্য। কারণ মেইনলি পিটির স্কোরই হচ্ছে হলো গিয়ে আপনার মানে অ্যাপ্লিকেশন করার জন্য মূল। সেক্ষেত্রে আর কি লুমিনারির সাপোর্টটা ভালো দেয়। অ্যান্ড এক্সপিরিয়েন্স যেটা বলবো সেটা হচ্ছে হলো গিয়ে এক্সাম এক্সপিরিয়েন্সটা বলবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জাস্ট খুবই সংক্ষেপে আর কি, প্লিজ। এক্সাম হল, যে আমি তো ড্যাফোডিলে এক্সাম হল